আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতো ভিড়ল পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্ফ। ভাষান্তরে প্রায় ১,৮০০ রোহিঙ্গা। আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান আওয়ামী লীগের। পৌর নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত। আমলারা সরকার পরিচালনা করায় পেছনে চলে গেছেন রাজনীতিবিদরা, বলছে বিএনপি। ফুলবাড়িয়া সুপার মার্কেটে দোকানের বৈধতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সাইদ খোকন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা। এবং উন্নয়নের অগ্রযাত্রায় আলোচনার শীর্ষে পদ্মা সেতু। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে মেট্রো রেলের কাজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতো ভিড়ল পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্ফ। ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজটি সকালে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত আনলোডিং জেটিতে পৌঁছায়। এরপর গভীর সাগর থেকে জাহাজটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অস্থায়ীভাবে নির্মিত জেটিতে নেন বন্দরের পাইলটরা। সেইশোর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে এনসেন্ট স্টিমশিপ লিমিটেড এবং স্টিবেটার হিসেবে রয়েছে গ্রিন এন্টারপ্রাইজ। গত ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলাভুবন সিলেগন বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ভেনাস ট্রায়াম্ফ। ২০২৫ সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি আনুষ্ঠানিকভাবে চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। কারণ বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করার পর এটা সিপিএর-কে হ্যান্ড ওভার করা হবে এবং সিপিএ এই পোর্টটাকে বাণিজ্যভিত্তিক ভিত্তিতে চালু করবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগিতা করবে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় প্রায় ১,৮০০ জন রোহিঙ্গা নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ দুপুরে ভাষান্তর পৌঁছেছে। এর আগে কক্সবাজার থেকে সোমবার বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে নেওয়া হয়। গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১,৬৪২ জন রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করা হয়েছিল। দর্শক, রোহিঙ্গাদের বহন করা নৌবাহিনীর জাহাজে আছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। আমরা তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের নিয়ে এই মুহূর্তে বাসাঞ্চলে পৌঁছেছে রোহিঙ্গাদের বহনকারী জাহাজগুলো, নৌবাহিনীর জাহাজগুলো। তো এখানে প্রায় ১৮০০ জন রোহিঙ্গা এসেছে বলে আমাদেরকে এখানকার কর্মকর্তারা জানিয়েছেন। আপনারা জানেন গতকাল থেকেই কিন্তু তারা এই যাত্রা শুরু করেছে রোহিঙ্গারা, বিশেষ করে কক্সবাজারের যে ৩৪টি ক্যাম্প আছে সেই ক্যাম্পগুলো থেকে। এবং এসব ক্যাম্প থেকে তারা মূলত বিভিন্ন মানুষজনের সাথে কথা বলেছেন, বিশেষ করে আগে যারা কক্সবাজার থেকে বাসাঞ্চলে এসেছিলেন তাদের সাথে কথা বলে তারপরেই তারা এখানে এসেছেন। এবং আমরা এখনো অনেক রোহিঙ্গার সাথে কথা বললাম, তারাও আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। মূলত তারা এসেছেন এখানে কক্সবাজারের যে ক্যাম্প সেখান থেকে এখানে আরো একটা উন্নত জীবন পাবেন এবং এখানে তারা তাদের বাচ্চাদের পড়াশোনা করাতে পারবেন। এখানে তাদের জীবনযাত্রার জন্য কিছু কর্মময় ব্যস্ততা তৈরি হবে। এসব বিষয়গুলো জন্যই তারা মূলত এখানে এসেছেন। তো আমরা মাত্র বাসাঞ্চলে এসে পৌঁছেছি, রোহিঙ্গারাও এসেছেন। আমরা আরো সময় হলে আপনাদেরকে এখানকার পরিস্থিতি এবং এখানকার কি ধরনের কর্মকাণ্ড সবকিছু দেখানোর চেষ্টা করব। আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব গণমাধ্যমে রোহিঙ্গাদের ভাষান্তরে জোরপূর্বক স্থানান্তরের তথ্য সঠিক নয়। কোনো ধরনের চাপ প্রয়োগ করে নয়, বরং যারা স্বেচ্ছায় যেতে চেয়েছেন শুধু তাদেরই ভাষান্তরে স্থানান্তর করা হচ্ছে। পৌর নির্বাচনে নতুন করে প্রমাণ হয়েছে সরকার প্রতি জনগণের আস্থা বাড়ছে, বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশ কমছে। আর বিএনপি যেসব জায়গায় জয়ী হয়েছে সেখানে আওয়ামী লীগের একাধিক বিজয়ী প্রার্থী থাকায় সে সুবিধাটুকুও তারা পেয়েছে।
মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই। প্রথম দফা পৌরসভা নির্বাচনের বেশিরভাগেরই ফলাফল পূর্ব নির্ধারিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল দাবি করেন, আমলারা বর্তমানে সরকার পরিচালনা করায় রাজনীতিবিদরা পেছনে চলে গেছেন। তার ভাষায়, ক্ষমতায় টিকে থাকতে রাজনীতিবিদরাই আমলাদের সন্তুষ্ট করছেন, তবে 2021 সালে জনগণ তাদের অধিকার ফিরে পাবে বলেও আশা করেন মির্জা ফখরুল। কর্তৃত্ববাদের যে চেহারা, তার ক্যারেক্টার, সেটা আরো প্রচন্ড ভাবে এসছে। সাংবাদিকদেরকে এর মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। 2020-কে আমরা কখনোই ভালো করে কিছু দিতে পেরেছি বলে আমরা বলতেই পারি না, তবে আশা করতে পারি যে 2021 সালে অন্তত কমপক্ষে জনগণের যে অধিকার, সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা অবশ্যই প্রত্যাশা করব। রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট 2-এ দোকানের বৈধতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আশরাক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এই মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছে আদালত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ওই মার্কেটের 3টি ব্লকে নকশা বহির্ভূত 911টি দোকান ছিল। এসব দোকান উচ্ছেদে গত 8 ডিসেম্বর অভিযান শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। সংগঠনের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে হেফাজত ইসলাম। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তার পরিবার। একই সাথে আল্লামা শফির পরিবারের সদস্য এবং তার অনুসারীদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। তার ছেলে ইউসুফ বিন আহমদ শফি বলেন, পরিকল্পিতভাবে আল্লামা শফিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ সময় হেফাজতে ইসলামের নতুন কমিটিকে অবৈধ বলে দাবি করা হয়। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফির অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তার পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত মামলা তদন্তপূর্বক অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আল্লামা শাহ আহমদ শফির পরিবারের সদস্যদের ও তার অনুসারীদের নিরাপত্তা বিধান করতে হবে। যারা মামলা তুলে নেওয়ার হুমকি ধমকি দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবারে বর্ষ শেষের বিশেষ প্রতিবেদন বিদায় 2020। উন্নয়নের অগ্রযাত্রায় 2020 সালে আলোচনার শীর্ষে ছিল পদ্মা সেতু। বিজয়ের মাসে 41তম স্প্যান বর্ষণের মধ্য দিয়ে দৃশ্যমান হয় সেতুর পুরো কাঠামো। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে রাজধানীর মেট্রো রেলের কাজ। কর্ণফুলী নদীর তলদেশে টানেল তৈরির কাজ এরই মধ্যে 61 ভাগ শেষ হয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর বিদায়ী বছরের অগ্রগতির খবর জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার দেয়া 10 মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে দ্রুত। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই এসব প্রকল্পের কাজ। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কিংবা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি তাক লাগিয়ে দিয়েছে দেশবাসীকে। অগ্রগতি বিচারে সবচেয়ে এগিয়ে পদ্মা সেতু। সেতুর সার্বিক অগ্রগতি 82% বেশি। 10 ডিসেম্বর সর্বশেষ 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে 6150 মিটারের পুরো সেতু এখন দৃশ্যমান। সংযুক্ত হল মাওয়া ও জাজিরা প্রান্ত। করোনার কারণে কয়েক মাস বন্ধ থাকলেও এখন আবার চলছে দেশের প্রথম মেট্রো রেলের কাজ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় 78% এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 47% কাজ শেষ হয়েছে। 2021 সালের ডিসেম্বরের মধ্যে মেট্রো রেল চালুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এরই মধ্যে চালু হয়েছে। এবছরের 8 এপ্রিল 55 কিলোমিটার দীর্ঘ এই দৃষ্টিনন্দন সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল।
3.3 কিলোমিটার লম্বা টানেলের কাজ 2022 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পটি সরকারের অগ্রাধিকারভুক্ত 10 মেগা প্রকল্পের একটি। কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে। নভেম্বর পর্যন্ত ভৌত কাজের অগ্রগতি 40 ভাগ। করোনা পরিস্থিতির মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে 30 ভাগেরও বেশি শেষ। এদিকে 2021 সালেই উৎপাদনে যাওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ। পায়রা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রেল এবং সড়ক পথে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ঢাকা কুয়াকাটা মহাসড়ক থেকে পায়রা বন্দর পর্যন্ত দেশের প্রথম 4 লেনের আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। 2021 সালেই আন্তর্জাতিক সমুদ্র বন্দর হিসেবে পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় চলতি বছরের মে মাসে। করোনা পরিস্থিতির মধ্যে এটি ছিল বড় সুখবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত অগ্রাধিকার প্রকল্পের একটি দোহাজারী কক্সবাজার ঘুমদুম রেলপথ নির্মাণ প্রকল্প। 2022 সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হবার কথা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 30 নভেম্বর ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 401 টাকা 20 পয়সা। গতকাল 631 টাকা 70 পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। এক মাসের শেয়ারটির দর বেড়েছে 230 টাকা 50 পয়সা। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। আজ ডিএসইতে 669 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 120% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের শেয়ার প্রতি আয় হয়েছে 18 টাকা 13 পয়সা। আগের বছর ইপিএস ছিল 21 টাকা 19 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 161 টাকা 40 পয়সা, যা আগের বছর ছিল 167 টাকা 61 পয়সা। আগামী 13 মার্চ এজিএম অনুষ্ঠিত হবে আর রেকর্ড ডেট 19 জানুয়ারি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। একই পুকুরে মাছের সাথে মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর সুজন নামের এক যুবক। এতে এলাকায় তৈরি হয়েছে বাণিজ্যিকভাবে মুক্তা চাষের সম্ভাবনা। সুজন জানান, আর্থিক সংকট কাটাতে নিজের চেষ্টায় গত বছর মাছের পাশাপাশি মুক্তা চাষ করে সফল হন তিনি। এরপর প্রতিটি মুক্তা বিক্রি করেন 350 থেকে 400 টাকায়। মুক্তা সংগ্রহের পর ঝিনুকের বাকি অংশ ব্যবহার করছেন মাছের খাবার হিসেবে। 50,000 টাকা বিনিয়োগ করে তার লাভ হয় 2 লাখ টাকা। স্থানীয়রা বলছেন, এলাকার যুবকদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দিলে মুক্তা চাষের সম্ভাবনা আরও বাড়বে। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। অতি সংক্রামকের রূপ নেওয়া যুক্তরাজ্যের নতুন করোনা ভাইরাসের সন্ধান মিলেছে ভারতে। প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে এই ভাইরাসে আক্রান্ত 6 জন। তারা সবাই সদ্য যুক্তরাজ্য ফেরত। এর মধ্যে 3 জন বেঙ্গালুরু, 2 জন হায়দ্রাবাদ এবং 1 জন পুনের হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন। বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ধারণা করা হচ্ছে পরিবর্তিত এই ভাইরাস 70% বেশি সংক্রামক। তবে এটা অধিক প্রাণঘাতী কিনা তা এখনও নিশ্চিত নয়। সদ্য আবিষ্কৃত ভ্যাকসিনের বিরুদ্ধে কার্যকর কিনা তা নিয়েও এখন পর্যন্ত সমাধানে আসতে পারেননি গবেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রে 2 কোটির কাছাকাছি পৌঁছেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এর মধ্যে গত কয়েকদিনেই দেশটিতে সংক্রমিত হয়েছেন প্রায় 10 লাখ মানুষ। এ কারণে নিউ ইয়র্কের হাসপাতালগুলোতেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সম্প্রতি 30 জন বাংলাদেশি কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে কানু দত্ত রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। সরকারি বেসরকারি নানা উদ্যোগের পরও আবার ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। এই ভাইরাসের সংক্রমণ সম্প্রতি আরও মহামারী আকার ধারণ করায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, সামনের দিনগুলোতে এই পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠতে পারে।
তিনি জানান, এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিটি রাজ্যে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। তবে এসব ভ্যাকসিন পেতে সামনের সারিতে থাকবেন স্বাস্থ্যকর্মী সহ নির্দিষ্ট শ্রেণীর কিছু মানুষ। তাই এই নিয়মের বেড়াজাল ডিঙিয়ে সাধারণ মানুষ কবে ভ্যাকসিন পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চাই, তাই সরকারের কাছে আকুল আবেদন, এই করোনার ভ্যাকসিন অতি দ্রুত জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া হোক। এদিকে নিউ ইয়র্কের অনেক এলাকায় সিটি প্রশাসনের নির্দেশে ইনডোর ডাইনিং বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। ইনডোর ছাড়া আসলে রেস্টুরেন্ট ব্যবসা হয় না। বিশেষ করে আমরা যারা বাঙালিরা, আমরা ভিতরে খাওয়ার অভ্যস্ত, ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে অল্প পরিসর হলেও তারপরে আমরা নিজেরা ভিতরে বসে খাওয়ার অভ্যস্ত। বাইরে বসে খাওয়ার মতো অন্যান্য দেশে এটা সবাই খায়, কিন্তু বাঙালিরা কখনোই এটা খাওয়ার জন্য অভ্যস্ত না। এ প্রেক্ষাপটে বেশি শ্রেণীভেদ না করে প্রবাসী নাগরিকদের মধ্যেও দ্রুত করোনার ভ্যাকসিন দিলে ভাইরাসের সংক্রমণ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। বিপ্লব রায়, এটিএন বাংলা। এবারে সন্থালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। চিনি বিক্রয়ে জটিলতা আর অব্যবস্থাপনায় লোকসান গুনছে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কল। এতে বন্ধের উপক্রম হয়েছে এই কারখানাটি। সংশ্লিষ্টরা বলছেন, চিনি কলটির আধুনিকায়ন ও আখের উন্নত জাত উদ্ভাবন করতে পারলে এই সংকট কাটানো সম্ভব। এতে মিলটির লভ্যাংশ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা তাদের। এবারে পার্টেক্স খেলার খবর। মেলবোর্নে একদিন বাকি থাকতেই বক্সিং ডে টেস্ট জিতল ভারত। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে 8 উইকেটে হারিয়ে 4 ম্যাচ সিরিজে 1-1 সমতা আনল সফরকারীরা। স্বাগতিকদের দেয়া মাত্র 70 রানের টার্গেট তাড়া করতে নেমে 16 ওভারের মধ্যেই জয় তুলে নেয় ভারত। এর আগে 6 উইকেটে 133 রানে চতুর্থ দিন খেলতে নেমে 200 রানে থামে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। 45 রান করেন ক্যামেরন গ্রিন। মোহাম্মদ সিরাজ নেন 3 উইকেট। অস্ট্রেলিয়ার 196 রানের জবাবে প্রথম ইনিংসে 326 রান করেছিল ভারত। মাউন্ট মঙ্গনে প্রথম টেস্ট জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন 302 রান, আর নিউজিল্যান্ডের দরকার 7 উইকেট। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ 3 উইকেটে 71 রান। আজহার আলী 34 রানে অপরাজিত থাকেন। এর আগে 5 উইকেটে 180 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। এতে পাকিস্তানকে 373 রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় স্বাগতিকরা। টম বাউন্ডেল 64 এবং টম লাথাম করেন 53 রান। নিউজিল্যান্ডের 431 রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে 239 রান করেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সাথে 1-1 গোলে ড্র করেছে চেলসি। নিজমাঠ স্ট্যামফোর্ড ব্রিজে 34 মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় অল ব্লুরা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতে স্বস্তিতে ফেরে অ্যাস্টন ভিলা। 50 মিনিটে আনোয়ার এল গাজীর গোলে সমতা আনে তারা। এই ড্রয়ে 14 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে আছে অ্যাস্টন ভিলা। আর 2 ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে চেলসি। শেষ করবার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতো ভিড়ল পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রাম্প। ভাষান্তরে প্রায় 1800 রোহিঙ্গা। আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান আওয়ামী লীগের। পৌর নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত। আমলারা সরকার পরিচালনা করায় পেছনে চলে গেছেন রাজনীতিবিদরা, বলছে বিএনপি। ফুলবাড়িয়া সুপার মার্কেটে দোকানের বৈধতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা। এবং উন্নয়নের অগ্রযাত্রায় আলোচনার শীর্ষে পদ্মা সেতু। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে মেট্রো রেলের কাজ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।